কুয়াশা শুনছেন এবিসি রেডিও 89.2 FM। শুরু হয়ে গেছে কুয়াশা। শুরুতে রয়েছে আজকে একটি গল্প। প্রথম গল্পটির নাম হচ্ছে ছক্কা মিয়ার টমটম। লেখক সৈয়দ মুস্তফা সিরাজ, আর পড়ে শোনাবে সেতু। আসুন তাহলে গল্পের প্রথম পর্বটি শুনি, তারপর একটা ছোট্ট ব্রেক নিয়ে চলে যাচ্ছি সরাসরি দ্বিতীয় পর্বে। তারপরে আবারও ফিরে আসব। আপনি আছেন এবিসি রেডিও 89.2 FM এ। চলছে কুয়াশা, সঙ্গে আছে শারমিন। কুয়াশা এই মুলুকে রাত বিরেতে বাস ফেল করলে ছক্কা মিয়া টমটম ছাড়া আর কোনো উপায় ছিল না। ঝড় বৃষ্টি হোক, মহাপ্রলয় হোক, রাতের বেলা ভীমপুর গদাইতলা 10 মাইল পিচের সড়কে যদি কষ্ট করে একটু দাঁড়িয়ে থাকা যায়, ছক্কা মিয়ার টমটমের দেখা মিলবেই মিলবে। অন্ধকার ঝড় বৃষ্টির মধ্যে প্রথমে ঠাহর করতে হবে এক চিলতে টিমটিমে আলো। তারপর আলোটা এগিয়ে আসবে, আর এগিয়ে আসবে মেঘের ডাকাডাকি যতই থাক। কানে বাজবে অদ্ভুত এক আওয়াজ, টং লং টং লং। বিদ্যুতের আলোয় হঠাৎ চোখে পড়বে কালো একা গাড়ি। তেরপলের চৌকো একটা টোপর চাপানো, সামনে কালো এক মূর্তি আর নড়বড় করে দৌড়ানো এক টাট্টু। মুখে কিছু বলার দরকার নেই, ছক্কা মিয়ার টমটম সবারই দেখা মাত্র থেমে যাবে। তখন এক লাফে পেছনের তেরপল চালিয়ে চৌকা টোপরে ঢুকলেই নিশ্চিন্ত। আবার টলতে টলতে চলতে থাকবে ছক্কা মিয়ার টমটম, টং লং টং লং। টমটম কথাটা এসেছে ইংরেজি ট্যান্ডেম থেকে, যে গাড়ির সামনে কয়েকশার ঘোড়া যেত। কিন্তু ভীমপুরের ছক্কা মিয়ার এক্কা গাড়ির ঘোড়া মোটে এক, তবু আদর করে লোকে নাম দিয়েছিল টমটম। ছক্কা মিয়ার চেহারাটি কিন্তু ভারী বদরাগী, ঢেঙা টিংটিঙের রোগা, এটা একটু গুজো গরম। লম্বাটি মুখের বাঁকানো নাকের তলায় পেল্লায় কোফ, চামড়ার রং রোদ পড়া তামাটে। তেমনি তার টাট্টুও, যেমন মনিব তেমন ঘোড়া, হাড় ঝিরঝিরে লম্বাটে গরম, ঠ্যাং চতুষ্টয় যেন চারখানি কাঠি। মাথাটা দেখে সবসময় ঠাহর করা কঠিন এই প্রাণীটি সিংহী না প্রকৃত একটি ঘোড়া। অশ্বধ্বনি করলেই পিলে চমকে ওঠে। ভীমপুর বাজারের তাবৎ নেরি কুকুর দিশেহারা হয়ে পালিয়ে যায় লেজ গুটিয়ে। লোকে আজকাল রাস্তায় চলতে বাস রিক্সাই পছন্দ করে। ছক্কা মিয়ার টমটমে চললে হাড় মাংস দলা পাকাতে থাকে। কিন্তু ওই যে বলেছি, রাত বিরাতে বাস ফেল করলে তখন উপায়। ছক্কা মিয়া এটা বোঝে এবং দিনে তার টমটমের বাহিনীটিকে নিয়ে বন জঙ্গল বা ঝিলে চড়িয়ে নিয়ে বেড়ায়। রাতের বেলায় ছোট্ট বাজারের চৌরাস্তায় শিরিষ গাছের তলায় ঘাপটি পেতে বসে থাকে, পাশেই টমটম রেডি। সেবার পুজোর সময় কলকাতা থেকে ছোট মামার সঙ্গে আসছি। মাঝপথে একখানের ট্রেন দাঁড়িয়ে রইল তো রইলই, আর নড়ার নাম নেই। ব্যাপার কি না, আগের স্টেশনে মালগাড়ি বেলাইন। বেলা গড়িয়ে সন্ধ্যা হল। তারপর যখন ট্রেনের চাকা গড়ালো, ছোট মামা বেজার মুখে বললেন, বড়তে আবার ওই হতছড়ার ছক্কা মিয়ার টমটম আছে বাপস। ওই টমটমে কখনো চাপিনি, তাই কথাটা শুনে আমার আনন্দ হয়েছিল। বললুম, খুব মজা হবে তাই না ছোট মামা? ছোট মামা দাঁত মুখ খিচিয়ে বললেন, মজা হবে, বুঝবে ঠেলা। ঠেলাটা কিসের বুঝলাম না আগে ভাগে। দেখলাম ছোট মামা ট্রেনের জানলা দিয়ে মুন্ডু বাড়িয়ে বারবার যেন আকাশ দেখছেন। একটু পর বললেন, খুব ঝড় বৃষ্টি হবে, কার মুখ দেখে যে বেরিয়েছিলুম। বড়দা অত করে বললেন, তবু থাকলুম না। আমার কি আক্কেল। ভীমপুর স্টেশনে যখন নামলুম তখনও কিন্তু ঝড় বৃষ্টির পাত্তা নেই। রাত 1টা বেজে আছে, বাজার নিশুতি। চৌমাথার শিরিষ তলায় গিয়ে দেখি ছক্কা মিয়ার টমটম দাঁড়িয়ে আছে। বলা ক নেই, দরদস্তুর নেই। ছোট মামা টমটমের পেছন দিকে তেরপর তুলে ঢুকে রাখলেন। হাকুড়ি দেখছিস কি, উঠায়, এক্ষুনি এক গাদা লোক এসে জায়গা দখল করে ফেলবে। ভেতরে খড়ের পুরু গাদার উপর তেরপল পাতা, কেমন একটা বিচ্ছিরি গন্ধ। অন্ধকারও বটে, যেন এক গুহায় ঢুকেছি। সামনে সরে গিয়ে ছোট মামা পর্দাটা ফাঁক করে রাখলেন। একটু পরে আরো জনা 2 লোক ভেতরে ঢুকে পড়ল। সে এক
ঠাসাঠাসি অবস্থা। আর তারপরে আচমকা চিক্কুর ছেড়ে ছেড়ে মেঘ ডাকলো এবং শন শন করে এসে গেল একটা জোরালো হাওয়া। ছোট মামা বললেন, ও যা বলেছিল হলো তো? ছক্কা মিয়া সামনের আসন থেকে ঘোষণা করলো, আরাম করে বসুন বাবু মশাইরা, এবার রওনা দিই। তার ঘোড়াটাও মেঘের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে চিহি ডাক ছেড়ে যখন পা বাড়ালো, তখন টের পেলাম কেন ছোট মামা বাপস বলে মুখখানা তুম্ব করেছিলেন। সত্যি বাপস, হাড়গোড় ভেঙে যাবার তাকে। বাইরে হাওয়াই হইচই আর মেঘের হাকডাক যত বাড়ছে, ছক্কা মিয়ার ঘোড়াও তত যেন তেজি হয়ে উঠছে। একটু পরেই চড়চড়িয়ে বৃষ্টির ফোঁটা দুপুরের তেরপলে পড়তে শুরু করলো। ছোট মামা ফাঁকটুকু বন্ধ করে দিলেন। তখন আমি অবাক, ছক্কা মিয়া বাইরে বসে চাবু খাকাচ্ছে, ওর বৃষ্টির ছাট লাগবে না? রাস্তাটা ঘুরে রেল লাইন পেরুলে দুধারে বিশাল আদি দিগন্ত মাঠ। ফাঁকা জায়গার ঝড় বৃষ্টিটা মিয়ার টমটমে বেশ বাকি পেল। প্রতি মুহূর্তে মনে হচ্ছিল এই বুঝে উল্টে গিয়ে রাস্তার ধারের গভীর খালের নাকানি চিপুনি খাবে। আমাদের অবস্থা কি দাঁড়াবে সেও ভাবার কথা। কিন্তু আশ্চর্য, টমটম সমান তালে নড়বড়িয়ে চলতে চলতে চলছে। মাঝে মাঝে ঝড় বৃষ্টির শব্দের ভেতর শোনা যাচ্ছে অদ্ভুত এক শব্দ, টং লং টং লং টং লং। কখনো ছক্কা মিয়ার টাট্টু ঘোড়ার বিকট চিহি চিৎকার করে চেঁচিয়ে উঠছে। তারিফ করে আমায় পেছন থেকে এক শহরে বলে উঠলেন, পক্ষীরাজের বাচ্চা। এতক্ষণে তেরপলের টোপর থেকে ফুটো দিয়ে জল চুয়াতে থাকলো। শহরীরা নড়ে চড়ে বসার চেষ্টা করছিল, কিন্তু সরবে কোথায়? বৃহত্ত ভিজে সপসপে হয়ে যাচ্ছিল জামা কাপড়। একসময় ছোট মামা হঠাৎ বাজখাই চেঁচিয়ে বললেন, হচ্ছে কি মশাই, আমার উপর পড়ছেন কেন আপনি? আপনার উপর আমি বললুম না, আপনি আমার উপর বললেন। কি বাজে কথা বলছেন আপনি? আমার ঠান্ডা করি আমার তক্ক। আপনি মানুষ নাকি বরফ? আপনি তো বরফ, ইস কি ঠান্ডা, হাড় অব্দি জমে গেল, দেখছেন না? আমার পেছনের সবারই চাপা খিক খিক করে হেসে আমার কানের উপর বলল, ঝগড়া বেঁধে আছে, বরাবর চাই, বুঝলেন তো মজাই? ছক্কা মেয়ের টমটমের এই নিয়ম। এমন বেদঘুটে হাসি আমি কখনো শুনিনি, কিন্তু তার শ্বাস প্রশ্বাসও যে বরফের মতো হিম। বলল, ইস একটু সরে বসুন না, বড্ড ঠান্ডা লাগছে। লোকটা ভারী অদ্ভুত। সে ওই বেদঘুটে খিক খিক হাসতে হাসতে আরো যেন ঠেসে ধরল আমাকে। চেঁচিয়ে উঠলাম, ছোট মামা, ছোট মামা। কিন্তু ছোট মামার কোনো সাড়া পেলাম না। দুপুরের ভেতরটা ঘন অন্ধকার। ফের ডাকলো, ছোট মামা, ছোট মামা তুমি কোথায়? লোকটা সেই খিক খিক হাসির মধ্যে বলল, আরে ছোট মামা বড় মামা, মামারা এখন রাস্তায় পড়ে কুস্তি করছে। হতভম্ব হয়ে হাত বাড়িয়ে ছোট মামাকে খুঁজলাম। সুটকেসটা হাতে ঠেকলো, কিন্তু সত্যিই ছোট মামা নেই। তারপর পেছনের দিকে চোখ পড়ল। ওদিককার পর্দাটা যেন পর্দা ভাই, বৃষ্টির ছাট এসে ঢুকছে। আমি প্রচন্ড চেঁচিয়ে বললাম, ছক্কা মিয়া গাড়ি থামাও। পেছনের শহরে ফের সেই বিদঘুটে হাসি হেসে উঠল। এবার আমি সামনের পর্দা ঠেলে সরিয়ে ছক্কা মিয়ার ভেজা জামা খামচে ধরল। গাড়ি থামাও বলছি। এতক্ষণে যেন ছক্কা মিয়া আমার কথা শুনতে পেল। ঘুরে বলল, কি হয়েছে বাবু মশাই? ছোট মামা পড়ে গেছেন কোথায়? ছক্কা মিয়া বলল, বালাই শার্ট, পড়বেন কোথায়? ঠিকই আছে, খুঁজে দেখুন না। নেই, তুমি গাড়ি থামাবে কিনা বলো। সামনে একটা মন্দির আছে, সেখানে থামাবো। ছক্কা মিয়া চাবুক নেড়ে ঘোড়াটাকে খুঁচিয়ে দিয়ে বলল, যেখানে সেখানে থামলে ঝড় বৃষ্টিতে কষ্ট পাবেন বাবু মশাই, বুঝলেন না? ওইখানে থামিয়ে আপনার ছোট মামাকে খুঁজবেন বরঞ্চ।
মন্দিরের আটশালার সামনে গাড়ি দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আমি ছক্কা মিয়ার পাশ দিয়ে লাফ দিলাম। তারপর আটশালা ঢুকে পড়লাম। বুদ্ধি করে ছোট মামার সুটকেস আর মামার কিট ব্যাগটাও দুহাতে নিয়েছিলাম। কিন্তু আটশালায় ঢোকার সঙ্গে সঙ্গে দেখলাম ছক্কা মিয়ার টমটম বৃষ্টির মধ্যে আচমকা গড়াতে শুরু করেছে। ঘোড়াটা চিহিটা ডেকে তেমনি নড়বড়ে পায়ে দৌড়াতে লেগেছে। আমি ফেলফেল করে তাকিয়ে রইলাম। মুখে কথাটি পর্যন্ত আর ফুটল না। ভারী অদ্ভুত লোক তো ছক্কা মিয়া। এখন ঝড়টা প্রায় কমে এসেছে, বৃষ্টি সমানে পড়ছে। নির্জন আটশালায় দাঁড়িয়ে আছে, প্যান্ট শার্ট ভিজে জব জব করছে, প্রায় কেঁদে ফেলার অবস্থা আর কি। কিছুক্ষণ পরে বিদ্যুতের আলো দেখি কে যেন আসছে। আমি চেঁচিয়ে উঠলাম, কে কে? ছোট মামা সারা এলো। তোমরা কে? আমি কাঁদো কাঁদো গলায় বললাম, হ্যাঁ তোমার কি হয়েছিল মামা? ছোট মামা আটশালায় ঢুকে বললেন, কি হবে আবার, যা হবার তাই হয়েছিল। তবে বেটাকে এবার যা জব্দ করেছি আর কখনো সক্ষমের টমটমে ভুলেও চড়তে আসবে না। ছোট মামা আমার কাছে সুটকেস দেখে খুশি হয়ে বললেন, জানতুম তুই ঠিকই নেমে পড়ে আমার অপেক্ষা করবি কোথাও। কিন্তু লোকটা কোথায়? হাসলেন ছোট মামা। ওকে তুই লোক বলছিস এখনো? ওরা কি লোক নাকি রে? তবে কে? বুঝলি রে, ওর ঘাড়ে একটা চন্দ্রবিন্দু বসিয়ে দে, তাহলে বুঝবি। তাকে ও নিয়ে রাত বিরেতে আলোচনা করতে নেই। ব্যাপারটা কি জানিস অন্তু? রাত বিরেতে এমন দু একজন সবারই ছক্কামের টমটমে উঠে পড়বে। তারপর কি করবে জানিস? অন্ধকারে ঘাড় মটকানোর তাল করবে। যেই টের পেয়েছি আমরা পেছনের লোকটার মতলব কি, অমনি ওকে ঠেলে ফেলে দেবার চেষ্টা করেছি। কিন্তু ব্যাটা পড়বার সময় এসা হ্যাচকাটান মেরেছে যে আমি ওর সঙ্গে তেরপালের ফাঁক দিয়ে নিচে পড়েছি। তারপর ছোট মামা? তারপর আর কি, ঝড় বৃষ্টির মধ্যে রাস্তায় কুম্ফু জুড়ো যা সব একদিন কষ্ট করে শিখেছি চালিয়ে গেল। এক প্যাচে ওকে এমন করে ছাড়লুম যে একবারে 20 ফুট গভীর খাদে গিয়ে পড়ল। এতক্ষণ কোনো বাজ পড়া নেড়া গাছের ডগায় বসে হিপি হিপি কাঁপছে। ছোট মামা হাসতে হাসতে গায়ের জামা খুলে নিংড়ে দিলেন। তারপর বললেন, ঘন্টা তিনি করতে পারলে ফার্স্ট বাসটা পেয়ে যাবো। জামা নিংড়ে নে, ব্যাগ থেকে তোয়ালে বের করে মাথা মুছে ফেল, বাপস। আমি শুধু ভাবছিলাম, তাহলে আমার পেছনকার সেই শহরেও কি লোক নয়? সেই লোকটিও কি আমার ঘাড় মটকাবার তালে ছিল, অন্য লোকটার মতো? আমার মুখ দিয়ে ছোট মামার প্রতিধ্বনি বেরিয়ে গেল, বাপস। ছক্কা মেয়ের টমটমে তারপর আর ভুলেও চড়বার কথা ভাবতাম না। কিন্তু বছর দশেক পরে, যখন কিনা আমি পুরোপুরি সাবালক, এক রাতে ভীমপুর স্টেশনে নেমে শুনলাম লাস্ট বাসটা চলে গেছে। স্টেশন বাজার তখন নিঝুম, সময়টা শীতের। আকাশে এক টুকরো চাঁদও আছে, কিন্তু কুয়াশার ভেতর তার দশা বেজায় করুন। একটা চায়ের দোকান খোলা ছিল। শীতের রাত 12টায় চাওয়ালা সবে ঝাঁপ ফেলার জোগাড় করছিল। আমাকে দেখে বুঝি তার দয়া হলো, এক কাপ চা খাইয়ে দিল আমাকে। শেষে বলল, বাবুমশাই তাহলে যাবেন কিসে গাদাইতলা আপনি বলুন? কিসে আর যাব, বরং দেখি ওয়েটিং রুমে রাতটা কাটানো যায় কিনা। চাওয়ালা মুচকে এসে বলল, ছক্কা মিয়া টমটমে তো যেতে পারেন আপনি নাকি? ছক্কা মিয়া টমটমের কথা ভুলে গিয়েছিলাম। সেবার ঝড় বৃষ্টি ছিল কম। ছোট মামাও বড় গল্পে মানুষ ছিলেন। হন হন করে চৌমাথায় চলে গেলাম। গিয়ে দেখি শিরিষতলায় আগুন জেলে বসে আছে সেই আদি অকৃত্রিম ছক্কা মিয়া। পাশেই তার টমটম তৈরি, ঘোড়াটা স্থির দাঁড়িয়ে আছে। শীত বাঁচাতে তার পিঠে এক টুকরো চটের জামা। বললুম, গদাইতলা যাবে নাকি ছক্কা মিয়া? ছক্কা মিয়া ইশারায় টমটমে চড়তে বলল। আজ আর কোনো সওয়ারি এলো না দেখে আশ্বস্ত হওয়া গেল। টমটম তেমনি নড়বড় করে চলতে শুরু করলো। ঘোড়াটাও বিকট ডাক তুলতে ভুলল না, অবিকল আগের মতোই সব। এমনকি ছক্কা মিয়ার পেল্লায় গোফটারও ভোল বদলায়নি। আর সে অদ্ভুত ঘন্টার শব্দ, টং লং টং লং টং লং। কনকনে ঠান্ডা হাওয়া তেরপলের ঘেরা টোপের ছেঁদা দিয়ে আঙুল ঢুকিয়ে উত্ত্যক্ত করছিল। জড়সড় হয়ে কোনায় ঘেঁষে রইল। সামনেকার মোটা ছেঁদা দিয়ে বাইরে কুয়াশা মাখানো জ্যোৎস্নায় ঝিমঝরা মাঠঘাট চোখে পড়ছিল। গাছগুলো আগা 5 তলা কুয়াশার আলোয়ান চাপিয়েছে, আর মাথায় পড়ছে কুয়াশার টুপি।
টুকরো চাঁদখানা ছেঁড়া ঘুড়ির মতো একটা ন্যাড়া তাল গাছের ঘাড়ে আটকে গেছে দেখতে পাচ্ছিলাম। মাইলটাক চলার পর রাস্তার ধার থেকে কে বাজকাই হাঁক ছাড়ল। রেখো রেখো। অমনি টমটম থেমে গেল। ঘোড়াটাও স্বভাব মতো সামনে দু ঠ্যাং তুলে একখানা চিহি ছাড়ল। তারপর ছক্কা মিয়ার গলা শুনলাম, দারোগা বাবু নাকি? সেলাম সেলাম। মুখ বাড়িয়ে দেখি বিশাল এক ওভারকোট পরা মূর্তি। সাইকেল নিয়ে দাঁড়িয়েছেন কোন এক দারোগা বাবু। বললেন, রসো। সাইকেলখানা তুলে দিলেন। তারপর যখন টোপরের ভেতর ঢুকলেন মনে হলো ভূমিকম্প হচ্ছে। ঢুকেই আমাকে টের পেয়ে চমকানো গলায় বলে উঠলেন, কে? বললুম, আমি। আমি? আমি কি মানুষের নাম হয় নাকি কখনো? বলে দারোগা বাবু টর্চ জেলে সন্নিগ্ধ দৃষ্টিতে আমাকে দেখে নিলেন। নাম ধাম বলতেই হলো, পুলিশের লোক বলে কথা। সব শুনে উনি বললেন, আমি আপনাদের গদাইতলা থানার চার্জে, কিন্তু আপনাকে তো দেখিনি কখনো। বেগতিক দেখে বললুম, কলকাতায় আছি বহুকাল, তাই দেখেননি। তা আপনার নামটা জানতে পারি স্যার? বঙ্কু বিহারী রায়। আসামি ধরতে বেরিয়েছিলেন বুঝি? ওকে খুশি করার জন্যই বললুম। বঙ্কু দারোগা জলদ গম্ভীর স্বরে বললেন, বেটা এক দাগি বেগুন চোর ভীষণ ভোগাচ্ছে। আজ একটা বেগুন খেতে দুজন সেপাই নিয়ে ওকে ওত পেচ্ছিলাম। তারা খেয়ে শটান একটা তাল গাছের ডগায় উঠে গেল, আর তাকে আর নামাতে পারল না। তখন সেপাই দুজনকে তাল গাছের গোড়ায় বসিয়ে রেখে এলুম। আস্তে আস্তে হঠাৎ সাইকেলের বেদবি। দাগি বেগুন চোর এই শীতকালে সারা রাত তাল গাছের ডগায় বসে আছে? কিন্তু তার জন্য নয়, হতভাগা সেপাই দুজনের কথা ভেবে আমার উদ্বেগ হচ্ছিল। মুখ দিয়ে বেরিয়ে গেল, আহা আহা মানে? আমাকে ফের টর্চ জেলে সন্নিগ্ধ নজরে দেখে বঙ্কু দারোগা বললেন, আপনি মশাই এই মরা বাবা গাড়িতে এত রাতে চাপলেন যে? আপনি জানেন আজকাল সবারই জোটে না বলে ছক্কা মিয়া মরা বয়ে নিয়ে যায় গঙ্গার ঘাটে। বলেন কি? তাহলে তো ভয়ের কথা। অবাক হয়ে বলল, সত্যি ভয়ের কথা? আগে জানলে। কথা কেড়ে বঙ্কু দারোগা বললেন, হয়তো জেনে শুনে চেপেছেন, কিচ্ছু বলা যায় না। কেন এই কথা বলছেন আপনি? বলছি আপনার চেহারা দেখে এমন শুটকোর রোগা চিমসে বাঁশি মরার মতো লোক সচরাচর দেখা যায় না। এবার আমার খুব রাগ হলো। কি বলতে চান আপনি? রাত বিরতে আজকাল ছক্কামের টমটমে কে জ্যান্ত কে মরা বোঝা যায় না মশাই। হাত বাড়িয়ে বললাম, এই আমার হাত, পরীক্ষা করে দেখতে পারেন আমি মরা নাকি জ্যান্ত। বঙ্কু দারোগা আমার হাত সরিয়ে দিলেন চলে। বাপস, এই যে বেজায় ঠান্ডা। ঠান্ডা হবে না? শীতের রাতে এই মাঠের মধ্যে হাত কি গরম থাকবে নাকি? না মশাই, এমন রাতে বিস্তর শীতেল চোরের হাত পাকড়েছি, তারা কেউ এমন ঠান্ডা ছিল না। কি আমায় সিধেল চোর বললেন আপনি? বঙ্কু দারোগা গলার ভেতর থেকে বললেন, শীতেল চোরের বহুত হতে পারেন আপনি, কিচ্ছু বলা যায় না। তখন গলা শুনেই সন্দেহ জেগেছে আমার। আর সহ্য হলো না, খাপ্পা হয়ে চেঁচালু, পুলিশ হন আর যাই হন, আপনাকে আমি সাবধান করে দিচ্ছি মশাই। দারোগাবু ফের মুখের উপর টর্চ জেলে বললেন, বড্ড এগিয়ে এসেছেন, সরে বসুন সরে বসুন সরে বসুন বলছি। মুখের উপর টর্চের আলো কারই বা সহ্য হয়? টর্চ নেভান বলে টর্চটা ঠেলে ধাক্কা মেরে সরিয়ে দিলাম। টর্চটা নিভে গেল এবং কোথায় ছিটকে পড়ল। কিন্তু এটাই বোধহয় ভুল হলো। আর বঙ্কু দারোগা বিকট গলায়, ভূত ভূত বলে চিক্কু ছেড়ে আমাকে এক রাম ধাক্কা মারলেন। টোপরের এক পাশের জরাজীর্ণ তেরপলের উপর কাত হয়ে পড়ল। তেরপলটা ফরফর করে ছিঁড়ে গেল এবং টাল সামলাতে না পেরে গড়িয়ে নিচে পড়ে গেলাম। কানের পাশ দিয়ে চাকা গড়িয়ে গেল প্রচন্ড বেগে। পলকের জন্য দেখলুম কুয়াশা ভরা নীলচে জ্যোৎস্নায় কালো টমটম দূরে সরে যাচ্ছে। ভেসে আসছে অদ্ভুত এক শব্দ, টংলং টংলং টংলং। ভাগ্যিস রোডস দপ্তরের লোকেরা রাস্তা মেরামতের জন্য কিনারায় বালির গাদা রেখেছিল। আঘাত টের পেলাম না। সামনে একটা বাড়ি দেখা যাচ্ছিল। লোকেরা লণ্ঠন লাঠি সোটা নিয়ে বেরিয়ে এলো। তখন ঘটনাটা তাদের আগা গোড়া বলতে হলো, কিন্তু সব শুনে ওরা আমার দিকে হা করে তাকিয়ে রইল। একজন বলল,
কি বলছেন বাবু? ছক্কা মিয়া টমটম পেলেন কোথায়? কাল ভীমপুরের কাছে একটা ট্রাকের ধাক্কায় ছক্কা মিয়া আর তার ঘোড়াটা মারা পড়েছে যে। ভাগ্যিস টমটমে একটা মরা ছিল শুধু। সঙ্গের লোকেরা বাসে করে গঙ্গার ধারে গিয়েছিল, কিন্তু অবাক কাণ্ড দেখুন, মরাটা একেবারে আস্ত ছিল। তুলে নিয়ে গিয়ে ভালোই ভালোই চিতাই তুলতে পেরেছে ওকে। বঙ্কু দারুকের উপর রাগ সঙ্গে সঙ্গে ঘুচে গেল, বরং উনি আমাকে বাঁচিয়ে দিয়েছেন দেখা যাচ্ছে। কিন্তু ওর নিজের ভাগ্যে কি ঘটলো কে জানে। আহা বেচারা, কি ঘটলো তা পরদিন শুনলাম। বঙ্কুবাবু তখন হাসপাতালে। লোকে বলছে আসামি ধরতে গিয়ে সাইকেল থেকে পড়ে কোমরের হাড় ভেঙেছে। সাইকেলও অক্ষত নেই, কিন্তু আসল ব্যাপারটা তো আমি জানি। তবে যাই হোক, আমার উপর যেটুকু ফাড়া গেছে তার জন্য তাই স্টেশন বাজারের সেই ধড়িবাজ চাওয়ালা কেমন হেসে বলেছিল, ছক্কা মিয়া টমটমেও তো যেতে পারে। সব জেনে শুনেও কি অদ্ভুত রসিকতা। অবশ্য এমনও হতে পারে সে বলেছিল ছক্কা মিয়া টমটমেও যেতে পারতেন। আমি হয়তো ভুল শুনেছিলাম। ক্রিয়াপদের গোলমাল স্রেফ। এতক্ষণ ধরে শুনলেন আজকের প্রথম গল্প, যার নাম ছক্কা মিয়া টমটম, লেখক সৈয়দ মুস্তফা সিরাজ এবং পড়ে শোনালো সেতু। আর এখন সময় হয়ে গেছে আমাদের দ্বিতীয় গল্পে যাবার। দ্বিতীয় গল্পটি লিখেছেন ফাতেমা কায়েমি। প্রথম পর্বটি এখন শুনবেন, তারপরে আবারও ফিরে আসছি। চলছে কুয়াশা এবিসি রেডিও 89.2 FM এর সঙ্গে আছে শারমিন। আর খুন, আজকাল পত্রপত্রিকা খুললে বেশিরভাগ খুনের খবর চোখে পড়ে। তবে নিজ বাসায় নিজের লোকের মধ্যে খুন হয়ে যাওয়া কি নিতান্তই সাধারণ? মানুষ নিজের ঘরে সবচেয়ে বেশি নিরাপদ থাকে, কিন্তু জয়িতার ক্ষেত্রে পুরোপুরি উল্টো ঘটনা ঘটেছে। সে খুন হয়েছে তার নিজের ঘরে। হ্যাঁ, আজকের পত্রিকা খুললেও সবার চোখে পড়বে একটা খুনের খবর। আজকের প্রত্যেকটা পত্রিকার প্রথম পাতায় ছাপা হয়েছে একটি চাঞ্চল্যকর খবর। বিশিষ্ট ব্যবসায়ী জামান চৌধুরীর একমাত্র মেয়ে জয়িতা চৌধুরী খুন। ধারণা করা যাচ্ছে তাকে সন্ধ্যাবেলা খুন করা হয়েছে। এই কেসের দায়িত্ব পড়েছে ইন্সপেক্টর আব্দুল্লাহ আসাদের উপর। ইন্সপেক্টর আসাদ অনেকক্ষণ ধরে তাকিয়ে আছেন জয়িতার প্রাণহীন দেহটির দিকে। তারপর খুঁটিয়ে খুঁটিয়ে জয়িতার বেডরুম দেখতে লাগলেন। জয়িতাকে খুন করা হয়েছে ধারালো কোনো অস্ত্র দিয়ে। খুন করে খুনি জানালা দিয়ে পালিয়ে গেছে। লাশ ময়না তদন্তের জন্য পাঠিয়ে দিয়ে জামান চৌধুরীর ড্রয়িং রুমে আসলেন ইন্সপেক্টর আসাদ। সেখানে এখন শোকের মাতম চলছে। বাসায় এত মানুষের মধ্যে একজন মানুষ খুন হয়ে গেল, আর আপনারা কেউ কিচ্ছু টের পর্যন্ত পাননি? বিশ্বাস করুন অফিসার, এইভাবে আমার সুস্থ সবল বোনটা মারা যাবে জানলে কখনোই আমি ওকে চোখের আড়াল করতাম না। কিভাবে যে কি হলো তাই বুঝতে পারছি না। আমরা সবাই তো বাসাতেই ছিলাম। মিস্টার জামান চৌধুরী কোথায়? ওনাকে দেখছি না যে। বাবা হার্টের রোগী, জয়িতার লাশ দেখে গুরুতর অসুস্থ হয়ে পড়েছে, তাই ঘরে পাঠিয়ে দিয়েছে। ও আচ্ছা, তাহলে আপনার সাথেই কথা আগে সেরে ফেলি। আপনি জয়িতার বড় ভাই? জি। কি করেন আপনি? বাবার ব্যবসা দেখি। আমাকে সব খুলে বলুন তো, গতকাল রাতে ঠিক কি কি হয়েছিল? জয়িতা কিছুদিন ধরে একটা পার্টি দিতে চাইছিল, তাই গতকাল রাতে আমরা আমাদের বাড়ির ছাদে একটা পার্টির ব্যবস্থা করি। পার্টি খুব ভালোভাবেই চলছিল, কিন্তু কিন্তু জয়িতা আবিরকে নিয়ে কিছুদিন ধরে আপসেট ছিল, যার ফলে ও বেশি পরিমাণ ড্রিঙ্ক করে ফেলে। পরে চেঁচামেচি করে পার্টিতে ঝামেলা করছিল, তাই নদীকে ডেকে জয়িতাকে ঘরে নিয়ে যেতে বলি। আবিরকে? জয়িতার স্বামী। 6 মাস হলো ওদের ডিভোর্স হয়েছে। আচ্ছা, জয়িতা যখন খুন হয়েছে আপনি তখন কোথায় ছিলেন? পার্টিতে। ও, কোথায় যেন হচ্ছিল পার্টিটা? আমাদের বাড়ির ছাদে। এই বাড়ির ছাদে? ভালো। তা আপনারা কোনো চিৎকারের শব্দ শুনতে পাননি? জি না। ঠিক আছে, এখন লাশটা নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। বাসার কাজের লোক থেকে শুরু করে সবাইকে ডেকে পাঠান। আমি সবার সাথে আলাদা আলাদা করে কথা বলতে চাই। আর হ্যাঁ, জয়িতা চৌধুরীর কাছের বন্ধুদের ফোন করে দ্রুত চলে আসতে বলুন। ইন্সপেক্টর আসাদের কথা শুনে সবাইকে ড্রয়িং রুমে ডেকে আনলেন জামান চৌধুরীর ছেলে জয়।
জয়িতার কিছু কাছের বন্ধুদেরও খবর দেওয়া হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে এই কেস নিয়ে আগানো যাবে বলে মনে করছেন ইন্সপেক্টর আসাদ। এখন শুধু তারই অপেক্ষা। তবে ইন্সপেক্টর আসাদ অপেক্ষা করার মানুষ না, কাজ পাগল একটা মানুষের নাম আব্দুল্লাহ আসাদ। তাই জিজ্ঞাসাবাদের পর্বটা তিনি নিজেই আজ সেরে ফেলতে চান। আলাদা আলাদাভাবে জিজ্ঞাসাবাদ শুরু করলেন তিনি। আপনার নাম? আমি নিশা তাঞ্জুম। কি হন জয়িতার? আমরা বন্ধু। কতদিনের বন্ধুত্ব আপনাদের? বেশি দিনের না। আচ্ছা, আপনি কি করেন? ওয়েল, আমি ওয়াইসম্যান স্কুলের ইংলিশের টিচার। আচ্ছা, কাল আপনি কোথায় ছিলেন? এই বাড়িতেই পার্টিতে ছিলাম। শেষ কখন জয়িতাকে দেখেছেন? ও যখন ড্রিঙ্ক করে পার্টিতে ঝামেলা করছিল তখনই শেষবারের মতো ওকে দেখেছিলাম। কোনো চিৎকারের শব্দ শুনতে পাননি? না তো, অনেক জোরে গান চলছিল, হয়তো বা সেই কারণে। আচ্ছা, আপনি কাউকে সন্দেহ করেন? আমি তেমন কাউকেই সন্দেহ করি না, তবে 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 আবিরকে আমার ঠিক সুবিধার মনে হয় না আসলে। আবিরকে? জয়িতার আগের হাজবেন্ড। জয়িতা বিবাহিতা? ডিভোর্সড। আচ্ছা, আপনি তো জয়িতার খুব ভালো বন্ধু, তাই না? জি। তাহলে আমার কিছু প্রশ্নের উত্তর দিন তো। জয়িতার সাথে কার কার সম্পর্ক ভালো ছিল না? কেন বলুন তো? আমি উত্তরটা জানতে চাইছি। না, মানে যতটুকু জানি যে ওর ফ্যামিলির কারোর সাথে আসলে ওর সম্পর্ক ভালো ছিল না। কেন, কারণটা জানেন কি? ওর মতের বিরুদ্ধে গিয়ে ওর ফ্যামিলি ওর বিয়েটা দিয়েছিল, সেই কারণেই। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি এখন আসতে পারেন, দরকার হলে আবার ডাকবো। নিশা তাঞ্জুমের দেওয়া তথ্য ঠিক মানতে পারছিলেন না ইন্সপেক্টর আসাদ। বাড়ির একমাত্র মেয়ের সাথে তার বাবা আর ভাইয়ের সম্পর্ক ভালো না, এটা কিভাবে সম্ভব? কতটা বিশ্বাস করা যায় এই কথা? এইসব ভাবতে ভাবতে ইন্সপেক্টর আসাদ লক্ষ্যই করলেন না যে তার সামনে এসে একজন দাঁড়িয়েছে। স্যার, আপনার চা। আমি চা খাবো না, তুমি বসো। তাহলে সুরু সাহেব যে কইলো আপনার চা দিতে। না, খাবো না। কি নাম তোমার? আমার নাম নদী। তুমি এই বাসায় কাজ করছো কতদিন হলো? 5 মাস হইব। তুমি কাঁদছো কেন? আফামনি মইরা গেল গা। কান্না বন্ধ করো, তোমার কাছ থেকে অনেক কিছু জানার আছে আমার। যে আয়ান্নারে কি তা কমছা? কাল রাতে তুমি কোথায় ছিলে? কাল রাতে যে আসর বসছিল না, রান্নার জানি ভালো হয় হেলিগা বড় সাবারে রান্নার কাম দেখতে কইছিলেন। আচ্ছা, তোমার আপামনি কেমন মানুষ ছিলেন? আর কইয়েন না যায়, একেবারে মাটির মানুষ আসিলেন। বাসার সবার সাথে তার সম্পর্ক ভালো ছিল না, শুধু সুরো সাহেবের লাগে কাইজা করতো। তোমার ছোট সাহেব কেমন? ভালা না, মহা ঝামেলার লোক, খালি টেকা টেকা করে আর হারাটা দিন বাপ আর বোনের লাগে কাইজা করে। ও আচ্ছা, মুই জায়গা স্যার। এসো। কাজের মেয়ে নদী বের হয়ে যেতেই রুমে ঢুকলো কনস্টেবল আদনান। আদনান হলো কনস্টেবলদের মধ্যে সব থেকে চালাক ছেলে। আদনান ঘরে ঢুকতে ইন্সপেক্টর আসাদ লক্ষ্য করলেন আদনানকে খুব অস্থির লাগছে। কি হয়েছে জানতে চাইলে আদনান জানায়, জয় চৌধুরী জয়িতার যত বন্ধুদের ফোন করে আসতে বলেছিল তারা কেউ নাকি আসবে না বলে জানিয়ে দিয়েছে। আদনানের কথা শোনার এক মুহূর্ত দেরি না করে রুম থেকে বেরিয়ে গেলেন ইন্সপেক্টর আসাদ। এখনো আরো অনেক কাজ বাকি। জামান চৌধুরীর বাড়ির সব লোকের সঙ্গে কথা বলা শেষ। তার ধারণা যদি ভুল না হয় তবে বাড়ির লোকদের মধ্যে থেকেই কেউ একজন খুনি। বাইরের আর কারোর সাথে কথা বলারই দরকার নেই। তাই জামান চৌধুরীর বাড়ি থেকে বেরিয়ে
সোজা থানায় চলে গেলেন ইন্সপেক্টর আসাদ এবং কনস্টেবল আদনান। আদনান, খুনি কে হতে পারে বলতো? স্যার, আমার কি মনে হয় জানেন? খুন বাড়ির ভিতরের কেউই করেছে। এমন কেন মনে হচ্ছে? আমার কেন যেন মনে হচ্ছে ওই বাসার ভিতরে কোনো একটা বড় ঝামেলা চলছে। বাড়ির পরিবেশটা কেমন যেন। আমারও তাই মনে হচ্ছে। তবে একটা জিনিস লক্ষ্য করেছো? কি স্যার? যে অস্ত্র দিয়ে জয়িতাকে খুন করা হয়েছে সেটা কিন্তু পাওয়া যায়নি। আরো একটা জিনিস জানতে পেরেছি স্যার। কি? ওনারা বলছিলেন না যে কেউ নাকি কোনো চিৎকারের শব্দ শোনেননি, কারণ হাই ভলিউমে নাকি গান চলছিল। কিন্তু আমি আশেপাশে খবর নিয়ে দেখেছি যে পার্টির জন্য গান ছাড়া হয়েছিল, কিন্তু তা বেশি সময়ের জন্য না। বাহ, ভালো একটা ক্লু পাওয়া গেল তো। স্যার, আমার মনে হচ্ছে আমাদের এই কেস সমাধান করতে বেশি দিন লাগবে না। তুমি একটা কাজ করো, জয়িতার স্বামী আবিরকে থানায় আনার ব্যবস্থা করো কাল সন্ধ্যার মধ্যে। ওকে স্যার। আদনানকে পরদিন সন্ধ্যার কথা বলা হলেও আদনান পরদিন সকাল সকাল আবিরকে থানায় এনে হাজির হলো। ইন্সপেক্টর আসাদের সামনে চেয়ারে বসে আছে। পুরো নাম আবির রহমান, পেশায় একজন প্রফেসর। ভদ্রলোককে আর যাই হোক খুনি হিসেবে কল্পনা করাই সম্ভব না। খুব শান্তভাবে বসে আছেন তিনি। আপনাকে এখানে কেন ধরে আনা হয়েছে আপনি কি জানেন? জি না, আমি জানি না। জয়িতা চৌধুরী নামের কাউকে চেনেন? কিছু হয় আপনার? ওর নামে আমি কিছু শুনতে চাই না। কেন? কি করেছেন তিনি? জয়িতা আমার জীবনের একটা কালো অধ্যায়ের নাম। আমার জীবনটা শেষ করে দিয়েছে ওই মানুষটা। কি করেছেন জয়িতা? এটা দয়া করে তার কাছে জেনে নেবেন। জয়িতা খুন হয়েছে মিস্টার আবির রহমান। কি কি বলছেন আপনি? এটা কিভাবে সম্ভব? আপনাকে জয়িতার বাড়ির লোকেরা খবর দেয়নি? না তো, আমি এসবের কিচ্ছু জানি না। আপনি গত পরশু রাতে কোথায় ছিলেন? আমি কলেজের একটা মিটিং এ ছিলাম। আচ্ছা, আপনাদের ডিভোর্সের কারণটা কি? ওর বাবা আমার সাথে ওকে জোর করে বিয়ে দিয়েছিলেন। আমি যা বিয়ের পরে জানতে পারি। ও কখনোই আমাকে মেনে নিতে পারেনি, কোনো দিনও না। ওর বাবার মানে জামান চৌধুরীর সাথে আপনার পরিচয় কবে থেকে? মানে কিভাবে? উনি আমার চাচার বন্ধু। আমার বাবা মা গ্রামে থাকায় আমি চাচার বাসায় থেকেই পড়াশোনা করেছি। জয়িতার সাথে ওর পরিবারের সবার সম্পর্ক কেমন? আমার সাথে বিয়ে দেওয়ার কারণে বাবার উপর অনেক রাগ ছিল ওর, কিন্তু জয় ভাইয়ের সাথে অনেক ভালো সম্পর্ক ছিল ওর। আপনার সাথে কথা বলে ভালো লাগলো। এই কেসের ব্যাপারে আপনাকে হয়তো আরো কয়েকবার ডেকে পাঠাতে হবে। আমি আসবো, দরকার হলে জানাবেন। কথা শেষ করে চলে গেলেন আবির রহমান। আবির রহমানের দেওয়া তথ্যের সাথে নিশাদ আঞ্জুম আর নদীর দেওয়া তথ্যের কোনো মিলই খুঁজে পাচ্ছে না ইন্সপেক্টর আসাদ। এদিকে আবির রহমান চলে যেতেই আদনানকে ডেকে পাঠালেন ইন্সপেক্টর আসাদ। একটা ব্যাপারে খুব খটকা লাগছে তার। সবার আগে সেই ব্যাপারে পরিষ্কার হতে হবে, না হলে এই কেস সমাধান করা এক প্রকার অসম্ভব হয়ে পড়বে। এদিকে ডেকে পাঠাবার কিছুক্ষণের মধ্যেই চলে এলো আদনান। স্যার, আসবো? হ্যাঁ, এসো। তোমার সাথে কিছু দরকারি কথা আছে। কি কথা স্যার? খবর নাও তো, গত পরশু রাতে, অর্থাৎ যেদিন জয়িতা খুন হয়, সেদিন আদৌ আবির রহমানের কলেজে মিটিং ছিল কিনা, আর তিনি সে মিটিং এ উপস্থিত ছিলেন কিনা।
আমাকে দ্রুত খবর জানাও। ওকে স্যার, আমি যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে এই ব্যাপারে খবর এনে দিচ্ছি। আদনান, একটা কথা বলো তো, তোমার জয় চৌধুরীকে ঠিক কেমন লাগছে? এখন যেমন পরিস্থিতি তাতে এই কথা বলা মুশকিল স্যার। আচ্ছা, তোমার কি মনে হয় জয় আর জয়িতার সম্পর্ক খারাপ ছিল? না, আমার কিন্তু তা মনে হয় না। তবে তার স্বাভাবিক থাকাটা কেমন যেন লাগছে। মানে বোনের মৃত্যুর ঘটনায় তিনি কিন্তু তেমন ভেঙে পড়েননি, যেন তেমন কিছুই হয়নি। আদনান, আমাদের সব মানুষের কষ্ট প্রকাশ করার মাধ্যম কিন্তু এক হয় না, এটা জানো তো? জি স্যার, কিন্তু স্যার আমার কেন যেন মনে হচ্ছে মিস জয়িতার মৃত্যুর পিছনে তার বাবার কোনো না কোনো হাত আছে। কি বলো? না না, এমন হবে না। আচ্ছা, তোমার এ কথা কেন মনে হলো বলো তো? না স্যার, তেমন কিছুই না। তবে কেমন যেন মনে হলো ওই বাসার পরিস্থিতি। আমি একদম 90% শিওর স্যার যে ওই বাসার ভিতরে কোনো বড় একটা সমস্যা আছে। ঠিক বলেছ। আচ্ছা, যাই হোক, এর মধ্যেই পোস্টমর্টেম রিপোর্ট এসে যাবে। তুমি গিয়ে খবর নিয়ে এসো, তারপর একসাথে মিশনে নামবো। কি বলো? জি স্যার। আদনান আর দেরি না করে বেরিয়ে পড়লো খবর নেওয়ার জন্য। এদিকে থানায় এসে গেছে জয়িতার পোস্টমর্টমের রিপোর্ট। রিপোর্ট দেখে বেশ অবাক হয়ে গেলেন ইন্সপেক্টর হাসান। জয়িতাকে ধারালো ছুরি দিয়ে খুন করা হয়েছে। জয়িতার পেটে পরপর 3 বার ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। কিন্তু এইরকম কেসে তো সাধারণত বডিতে অন্য আঘাতের চিহ্নও পাওয়া যায়, কিন্তু জয়িতার বডিতে তেমন কোনো আলামত পাওয়া যায়নি। তার মানে তো জয়িতার সাথে খুনের কোনো প্রকার ধস্তাধস্তি হয়নি। তবে কি জয়িতাকে সে সময় দেয়া হয়নি? খুনি কি হঠাৎ করে আক্রমণ করে জয়িতাকে? তাকে খুনি জয়িতার পরিচিত। হঠাৎ করে কি ভেবে তাড়াতাড়ি চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল ইন্সপেক্টর হাসান। ফোন করেন আদনানকে। এখন আর সময় নষ্ট করার কোনো মানেই হয় না। আদনানকে সোজা জামান চৌধুরীর বাসায় যাওয়ার নির্দেশ দিয়ে তিনি নিজেও বের হয়ে যান জামান চৌধুরীর বাসার উদ্দেশ্যে। তার ধারণা ওই বাসাতে লুকিয়ে আছে জয়িতার খুনি। কিন্তু কে সে? আসছি। এখন আবার কি এলো? স্যার, আপনি আহেন, ভেতরে আহেন। বাসায় কেউ নেই? বড় সাহেব আর ছোট সাহেব দুজনেই আছেন। তোমার ছোট সাহেবকে গিয়ে বলো আমি এসেছি। আচ্ছা, যাইতেছি। এই তো ছোট সাহেব নিজেই আয়া পড়ছে। কখন এলেন? এই তো মাত্রই। আপনার আর জামান সাহেবের সাথে কিছু কথা আছে আমার। ও আচ্ছা, নদী তুমি এখন যাও। এবার বলুন, খুনিকে জানতে পেরেছেন? সেটা তো পরের কথা। আপনি আমাকে বলুন তো, আপনার সাথে কি নিয়ে জয়িতার ঝগড়া হতো? আমার সাথে জয়িতার ঝগড়া? কি বলছেন এসব? কে দিল এসব খবর আপনাকে? আপনার সাথে আসলেই জয়িতার ঝগড়া হতো না? না, কখনই না। জয়িতা আমার খুব আদরের ছিল। তাহলে জয়িতার মৃত্যুর খবরটা আবিরকে দেননি কেন? এই প্রশ্নের উত্তর এক কথা দেওয়া খুবই কঠিন। আমি সবটাই শুনতে চাই, আপনি আমাকে সব খুলে বলুন। শুনুন তাহলে। ইন্সপেক্টর আসাদের প্রশ্নের উত্তর দিতে একদম প্রথম থেকে বলতে শুরু করলেন জয় চৌধুরী। ঘটনার স্বার্থে আজ আমাদের ফিরে যেতে হবে আজ থেকে প্রায় 14 মাস আগের কথা। জামান চৌধুরী তার একমাত্র মেয়ের বিয়ে দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছিলেন। তার খুব কাছের বন্ধু বড় ভাই ছেলে আবিরকে ছোটবেলা থেকেই দেখছেন তিনি। যখন অনেক খুঁজে মেয়ের জন্য কোনো যোগ্য পাত্র পাচ্ছিলেন না, তখন জয় চৌধুরী তার বাবার কাছে আবিরের কথা জানান। এদিকে আবিরের কথা মনে হতেই খুশিতে যেন পাগল হয়ে যান জামান চৌধুরী। খুব দ্রুত বন্ধুর সাথে কথা বলে 15 দিনের মাথায় আবির আর জয়িতার বিয়ের ব্যবস্থা করে ফেলেন তিনি। এদিকে মেয়ের মতামত নেওয়ার কোনো প্রয়োজনই মনে করেননি তিনি ভাবতেও পারেননি তিনি কত বড় একটা ভুল করতে যাচ্ছেন। এদিকে বাবার মুখের দিকে তাকিয়ে চুপচাপ বিয়ে করে নিলেও জয়িতার আসল রূপ বেরিয়ে আসে বিয়ের দিন রাতে। আবিরের সাথে চরম দুর্ব্যবহার আর জিনিসপত্র ভাঙচুর শুরু করে জয়িতা। সকালবেলা ফিরে আসে নিজের বাড়িতে।
মেয়ের এইরকম কাজে খুব ক্ষেপে যান জামান চৌধুরী। তিনি জানিয়ে দেন জয়িতার এই বাড়িতে আর জায়গা হবে না। তারপর জয়িতা ফিরে যায় আবিরের বাসায়, কিন্তু ফিরে গিয়ে জয়িতা শুরু করে নতুন অশান্তি। অনেক রাতে বাসায় ফিরে ভাঙচুর করা থেকে শুরু করে আবিরের সাথে দুর্ব্যবহার কোনোটাই বাদ দেয়নি জয়িতা। এইভাবে বেশ অনেকদিন চলার পরে আবির একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। মানুষের মন কাজের মতো, যে মন ভরা ভালোবাসা নিয়ে জয়িতাকে বিয়ে করেছিলেন আবির, সে ভালোবাসায় ধীরে ধীরে ঘৃণায় পরিণত হতে থাকে। দিনের পর দিন এই মানসিক অত্যাচার আর সহ্য করতে পারে না আবির। জয়িতা ফিরে আসে আবার তার নিজের বাবার বাড়ি। প্রথমে জয়িতাকে বাসায় ঢুকতে দিতে না চাইলেও পরে জয়ের জন্য জয়িতাকে তিনি বাসায় থাকতে দেন। এদিকে প্রায় 1 মাস পরে অনেক বড় একটা পরিবর্তন আসে জয়িতার মধ্যে, যা শুধু বড় ভাই জয়কেই জানায় জয়িতা। আবিরের সাথে ডিভোর্স হয়ে যাওয়ার পর জয়িতা বুঝতে পারে সে কত বড় একটা ভুল করেছে। নিজের অজান্তেই জয়িতার মনে আবিরের জন্য একটি স্থান তৈরি হয়েছিল। জয়িতা ফিরে যেতে চায় আবিরের কাছে, তাই সব খুলে বলে নিজের ভাই জয় চৌধুরীকে। মনের কষ্ট সহ্য করতে না পেরে আবিরকে সব খুলে বলে জয় চৌধুরী। কিন্তু যে মন একবার ভেঙে যায় তার কখনো জোড়া লাগে না। জয় সব কথা শুনেও আবিরের মন আর গলে না। 7 মাস ধরে যে ঘৃণা জন্ম হয়েছে আবিরের মনে, তাতে সে স্পষ্ট জানিয়ে দেয় যে সে আর জয়িতাকে মেনে নিতে পারবে না। এই ঘটনার পর থেকে আবিরের সাথে আর কথা হয়নি জয় চৌধুরী। এক প্রকার রাগ আর দুঃখ থেকেই জয়িতার মৃত্যুর খবর দেয়নি আবিরকে। এই পর্যন্ত বলে থামলো জয় চৌধুরী। জয়ের সাথে কথা শেষ করে বেরিয়ে পড়েন ইন্সপেক্টর আসাদ। জামান চৌধুরী শারীরিকভাবে খুব অসুস্থ থাকায় তার সাথে কথা বলা হয় না ইন্সপেক্টর আসাদের। তবে আজকে তিনি এমন এক ক্লু পেয়েছেন যা পাল্টে দিতে পারে এই কেসের মোড়। জামান চৌধুরীর বাড়ি থেকে বেরিয়ে ইন্সপেক্টর আসাদ লক্ষ্য করেন আদনান জামান চৌধুরীর বাড়ির পেছন থেকে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে কিছু একটা দেখছে। খুব ধীরে ধীরে আদনানের পেছনে এসে দাঁড়ান তিনি। তারপর কি মনে করে সোজা সামনের দিকে ছুটে যান ইন্সপেক্টর আসাদ। কি নদী, তুমি এখানে? না মানে স্যার, বইনের পোলাডারে কিছু খাবার কিনা দিতেছিলাম। এই বাচ্চাটা তোমার বোনের? হ্যাঁ, আমার বইনের পোলা। কিসে পড়ে ও? ক্লাস 3-তে। ও আচ্ছা, ঠিক আছে। আমি যাই স্যার। কিছু বুঝলেন স্যার? অনেক কিছু। চলো সামনে এগুতে এগুতে বলি। স্যার, আমার না সব কেমন ঘোলাটে লাগছে। সব পরিষ্কার করতে হলে আমাদের এখন যেতে হবে ওয়াইজম্যান স্কুলে। কথা শেষ করে ইন্সপেক্টর আসাদ এবং কনস্টেবল আদনান রওনা হন ওয়াইজম্যান স্কুলের উদ্দেশ্যে। কিন্তু ওয়াইজম্যান স্কুলে পৌঁছানোর আগেই একটা ফোন আসে ইন্সপেক্টর আসাদের কাছে। ফোন করেছেন জয় চৌধুরী। ফোন ধরতেই জয় চৌধুরী জানান যে জয়িতার সব থেকে কাছের বান্ধবী নিশাত নিখোঁজ হয়েছে। এদিকে এই খবর শুনে ইন্সপেক্টর আসাদ কি করবেন বুঝে উঠতে পারছেন না। তবে কি নিশাত আঞ্জুমি জয়িতার খুনি, নাকি তাকে জয়িতার খুনি কিডন্যাপ করেছে? এদিকে রহস্য যেন ধীরে ধীরে আরো বেড়েই চলেছে। দেরি না করে দ্রুত ওয়াইজম্যান স্কুলে পৌঁছে যান তিনি, কারণ এছাড়া আর কোনো উপায় নেই তার কাছে। নিশাত আঞ্জুম সম্পর্কে সব খবর নিতে হলে একমাত্র মাধ্যম হচ্ছে স্কুল। স্কুলে পৌঁছে সোজা প্রিন্সিপালের রুমে চলে যান ইন্সপেক্টর আসাদ আর কনস্টেবল আদনান। প্রিন্সিপালের রুমে ঢুকে ইন্সপেক্টর আসাদ দেখতে পান প্রিন্সিপালের রুমে তারা ছাড়াও একজন ভদ্রমহিলা দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে তিনি স্কুলেরই শিক্ষক। ইন্সপেক্টর আসাদকে বসতে বলে তিনি সেই ভদ্রমহিলাকে ক্লাসে যেতে বলেন, কিন্তু সেই ভদ্রমহিলার নাম শুনে চমকে ওঠেন ইন্সপেক্টর আসাদ এবং আদনান। তারপর বেশ কিছুক্ষণ স্কুলের প্রিন্সিপালের সাথে কথা বলে আবার থানায় ফিরে আসেন ইন্সপেক্টর আসাদ এবং আদনান। আদনান, এই কেস কোন দিকে যাচ্ছে বলো তো? আমার মাথা কাজ করছে না স্যার। কি যে হচ্ছে, আমাদের যে এখন ঠিক কি করা উচিত সেটাই বুঝতে পারছি না। এই কেস নিয়ে যতই এগোচ্ছি কেসের রহস্য যেন ততই বাড়ছে। স্যার, আপনার কাছে কি মনে হয় খুনটা কে করতে পারে? কখনো মনে হচ্ছে খুনি জয় চৌধুরী, সে যা বলেছে আমাকে তার সবই মিথ্যা। আবার মনে হয় খুনি আবির। ও হ্যাঁ, তুমি খবর নিয়ে কি জানলে? স্যার, সেদিন আবির রহমানের কলেজে আসলে মিটিং ছিল আর তিনি সেখানে উপস্থিত ছিলেন।
আর যে সময় জয়িতা চৌধুরী খুন হয়েছে বলে ধারণা করা হচ্ছে সে সময় মিটিং চলছিল। সময়টা জানতে পেরেছো? জি স্যার, মিটিং শুরু হয়েছে 6:40 আর শেষ হয়েছে রাত 8:30 কিছু পরে। তার মানে আবিরের পক্ষে খুন করা সম্ভব না। তাহলে এখন সন্দেহ হচ্ছে জয় চৌধুরীকে। নিশাত আঞ্জুমও খুনি হতে পারেন। আমরা কিন্তু এখনো নিশ্চিত না যে তিনি আদৌ নিখোঁজ হয়েছেন নাকি পালিয়ে গেছেন। ঠিকই বলেছ। আচ্ছা আদনান, একটা জিনিস, মিরপুরে কবিরুল ইসলাম নামের একজন আছেন। ধরো আমি তার নামটা ব্যবহার করলাম, পরে সেখানে গিয়ে দেখা গেল কবিরুল ইসলাম অন্য লোক। হঠাৎ এই কথা বলছেন যে স্যার? আমি কেন তার পরিচয় দেব বলো তো? কারণ আপনি তাকে চেনেন। সে কেমন, কোথায় থাকেন, কি করেন তা আপনি জানেন, তাই কবিরুল ইসলাম হয়ে ওঠা আপনার কাছে ইজি। একদম ঠিক বলেছ। স্যার, একটা জিনিস লক্ষ্য করেছেন? কোনটার কথা বলছো? কাজের মেয়েটা, মানে নদীর ভাষার ব্যাপারে। হ্যাঁ, ও তো আঞ্চলিক ভাষায় কথা বলে। কিন্তু ওর ভাষায় একটু সমস্যা আছে। যেমন? ওর ভাষাটা নির্দিষ্ট কোনো আঞ্চলিক ভাষার মধ্যেই পড়ে না। ও আসলে সব ভাষা মিলিয়ে খিচুড়ি করে ফেলে। ওয়াও, জিনিয়াস! তুমি যে কত বড় একটা ক্লু দিলে আদনান, এই জিনিসটা আমি খেয়ালই করিনি এতদিন ধরে। আজকে লুকিয়ে লুকিয়ে যখন ওই বাচ্চা ছেলেটা আর নদীকে দেখছিলাম, তখন খেয়াল করলাম নদী একদম শুদ্ধ ভাষায় কথা বলছে। কি বলছো তুমি? তুমি ঠিক মতো শুনেছো তো? আমি 100% শিওর স্যার, নদী একদম শুদ্ধ ভাষাতেই কথা বলছিল। এই তথ্যটা পুরো কেসের মোড়ই ঘুরিয়ে দেবে, কি বলো? কিন্তু স্যার, কাজের মেয়ে হয়ে ও খুন করতে যাবেই বা কেন? এখন প্রশ্ন হচ্ছে, নদী আসলেই কাজের মেয়ে কিনা? স্যার, স্কুল থেকে যা জানতে পারলাম তা যদি সত্যি হয়ে থাকে, তাহলে তো খুনি কে আমরা জেনেই ফেলেছি। কিন্তু ভিতরের আসল রহস্য তো এখনো জানা বাকি। আর এখন চাইলেও আমরা খুনিকে ধরতে পারবো না। স্যার, আমার মনে হয় কোথাও যেন কিছু একটা গন্ডগোল আছে। তা তো প্রথম থেকেই অনুভব করতে পারছি। আমার খুব চিন্তা হচ্ছে স্যার, কিভাবে এই কেসের সমাধান হবে। চিন্তা করো না, খুব তাড়াতাড়ি এই নাটকের পর্দা উঠবে। আদনানের সাথে কথা বলে থানা থেকে বেরিয়ে যান ইন্সপেক্টর আসাদ। বাসায় গিয়ে অনেকক্ষণ এই কেস নিয়ে তিনি ভাবেন, কিন্তু না, সামনে অনেক সূত্র আছে, কিন্তু কোন সূত্র ধরে এগিয়ে যাবেন তিনি তাই বুঝতে পারছেন না। ওয়াইজম্যান স্কুলের প্রিন্সিপাল যা তথ্য দিলেন তাতে নিশাত আঞ্জুমকে নিয়ে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ইন্সপেক্টর আসাদের মাথায়। নিশাত আঞ্জুম কি আদৌ নিখোঁজ হয়েছেন নাকি তিনি খুনি? এদিকে কাজের মেয়ে নদীর ভাষাগত সমস্যাটাকে কি এইভাবে এড়িয়ে যাওয়া যায়? আবার আবির রহমান যে তার অত্যাচারের প্রতিশোধ নেননি কোনোভাবে, তারই বা কি প্রমাণ আছে? আচ্ছা, জয় চৌধুরী সব সত্যি কথা বলেছেন তো? না, আর ভাবতে পারছেন না ইন্সপেক্টর আসাদ। মাথা গরম করে এই কেসের সমাধান হবে না, মাথা ঠান্ডা রেখে এই কেস নিয়ে এগোতে হবে। এখন একটা কাজই বাকি, জামান চৌধুরীর সাথে কথা বলে বেশ কিছু তথ্যের সত্যতা যাচাই করে নিতে হবে। কিন্তু তিনি এই অসুস্থ শরীরে কি ঠিকভাবে সবকিছু বলতে পারবেন? জয় চৌধুরী খুনের সাথে জড়িত কিনা তা একমাত্র জামান চৌধুরীর দেওয়া তথ্য থেকে জানা যাবে। কিন্তু আর কতদিন তার অসুস্থতার জন্য এই কেস ঝুলিয়ে রাখবেন তিনি? ভাবতে ভাবতে ইন্সপেক্টর আসাদ চোখ বন্ধ করলেন, কিন্তু সাথে সাথে চোখ খুলতে হলো তার। একটা ব্যাপার তো তিনি ভুলেই গেছেন, তবে কি এই সূত্রটাই এই কেসের চাবিকাঠি? পরদিন সকালবেলা আদনানকে নিয়ে আবার ওয়াইজম্যান স্কুলে চলে যান ইন্সপেক্টর আসাদ। তারপর খোঁজ নিতে শুরু করেন এক ব্যক্তির নামে। প্রায় 1 ঘন্টা চেষ্টা করেও যখন কোনো কুল কিনারা করতে পারছিলেন না, ঠিক তখন আদনানের চোখে পড়ল সেই নামটা যা এই মুহূর্তে এই কেসের মোড় ঘুরিয়ে দিল। না, কোথাও খুঁজে পাচ্ছি না। আমার ধারণা তাহলে ভুল ছিল আদনান। চলো ফিরে যাই। স্যার, স্যার, এই যে নাম জিসান চৌধুরী, বাবার নাম জামান চৌধুরী। কোথায় দেখি? বাহ,
ভিড়তে শুরু করেছে সব। চলো আদনান, আর সময় নষ্ট করে লাভ নেই। ম্যাডাম, আপনাকে অনেক ধন্যবাদ। স্যার, আমি তো ভাবতে পারছি না, এভাবে ম্যাজিকের মতো সবকিছু মিলে গেল। এখন তো মাত্র নাটকের শুরু আদনান, পুরো নাটক তো দেখা বাকি। এখন কি অ্যারেস্ট করে নিয়ে যাবেন স্যার? এভাবে তাকে ঘুরতে দেওয়া কি ঠিক বলো? এতদিন আমাদের বোকা বানিয়েছে, কত নাটকই না করেছে, কত মিথ্যে কথাও বলেছে। ভেবেছিল কখনো জানতেই পারবো না। কিন্তু স্যার, আপনি কিভাবে যে এই ক্লুটা পেলেন? এক রাতের মধ্যে যে এত বড় ব্যাপারটা আমাদের চোখের সামনে চলে আসবে তা আমি ভাবতেও পারিনি। দেখো, আমার কাছে সেদিন এমন ভাবে কথাগুলো বলেছে যে শুনে বিশ্বাস না করে কোনো উপায়ই ছিল না। কিন্তু সে সবই মিথ্যে বলেছে। আরেকটা জিনিস হলো, মানুষ যতই মিথ্যা বলুক না কেন, তাকে কিছুটা সত্যের আশ্রয় নিতেই হয়। তবে তো স্যার, এখন আমাদের প্রথম কাজ হলো খুব দ্রুত ওকে অ্যারেস্ট করা। তাড়াতাড়ি চলো, আর থানায় ফোন দিয়ে খবর দাও। দেরি না করে খুব দ্রুত ইন্সপেক্টর আসাদ ফোর্স সহ হাজির হলেন জামান চৌধুরীর বাসায়। এই মুহূর্তে সন্দেহের তালিকায় 1 নম্বরে আছে কাজের মেয়ে নদী। তাই নদীকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যাওয়া হলো। সব বিষয় জানার পরেও আদনান বুঝতে পারল না, একটা কাজের মেয়ে কেনই বা বাড়ির মালিকের মেয়েকে খুন করতে যাবে, তাতে তার কি বা লাভ হবে। কিন্তু বেশি সময় আর ভাবতে হলো না আদনানকে। ইন্সপেক্টর আসাদ যা ভাবছেন তা যদি সঠিক হয়ে থাকে, তবে এই কেসের সমাধান সবার ধারণা পায়নি। এদিকে থানায় আনার পর থেকে একটা কথাও বলছে না নদী। দেখে মনে হচ্ছে কারো কথাই যেন সে শুনতে পাচ্ছে না। এতদিন তো ভালোই অভিনয় করলেন কাজের মেয়ে নদী সেজে, এখন চুপ করে না থেকে কিছু বলুন। এত তাড়াতাড়ি চুপ হয়ে গেলে কিভাবে হবে? আমি তো ভাবলাম আপনার নাটক আরো দেখতে হবে। চুপ করে থেকে লাভ নেই। আমি খুন করিনি। তাহলে কে খুন করেছে? বলুন বলুন, চুপ করে থাকবেন না। আমি জানি না। আপনার আসল নামটাই তো জানা হলো না। কি নাম আপনার? নিধি। তাহলে কাজের মেয়ে সেজে কেন কাজ করতে গিয়েছিলেন জামান চৌধুরীর বাসায়? আমি জানি না। জানেন না? আসলেই জানেন না? জানলেও বলবো না। আমি একটা কথাও বলবো না আপনাকে। কিভাবে পেট থেকে কথা বের করতে হয় তা আমার খুব ভালো করে জানা আছে। আপনার যা ইচ্ছা আপনি করতে পারেন, কিন্তু তাতে কোনো লাভই হবে না। আমি কিচ্ছু বলবো না, একটা কথাও জানতে পারবেন না আমার থেকে। গত 5 মাস ধরে জামান চৌধুরীর বাড়িতে মিথ্যে পরিচয়ে কাজের মেয়ে সেজে কাজ করছেন নিধি। থানায় এনে অনেক জিজ্ঞাসাবাদ করার পরেও সে একটা কথা বলছে না। এদিকে অনেক চেষ্টা করে যখন নিধির পেট থেকে কথা বের করা যাচ্ছিল না, ঠিক তখন আদনান ছুটে এলো ইন্সপেক্টর আসাদের কাছে। তারপর বেশ কিছুক্ষণ ধরে কথা বলেন ইন্সপেক্টর আসাদ এবং কনস্টেবল আদনান। কথা শেষ হতে ইন্সপেক্টর আসাদ খুব দ্রুত বেরিয়ে গেলেন থানা থেকে, আর আদনানকে দিয়ে গেলেন একটা কাজের দায়িত্ব, যে কাজটি এই কেসের শেষ কাজ। আসাদ সাহেব, কেমন আছেন? আসুন, ভেতরে আসুন। আপনার বাবার ঘরটা কোন দিকে মিস্টার জয়? ওইদিকে। বাবা এখনো অনেক অসুস্থ। আচ্ছা, কিছু হয়েছে কি? কে এখনই জানতে পেরেছেন? আপনার কাকে খুনি বলে মনে হয়? মানে ঠিক বুঝলাম না। আমার কাকে খুনি মনে হয় এই কথা কেন জিজ্ঞেস করছেন? চলুন আপনার বাবার সাথে দেখা করে আসি, দেখি তার কাকে খুনি বলে মনে হয়। কিন্তু বাবা তো কথা বলার মতো অবস্থাতেই নেই। কথা বলার মতো অবস্থায় না থেকে উনি কিভাবে ফোনে ঘন্টার পর ঘন্টা কথা বলে বলুন তো? কি? বাবা ফোনে কথা বলে? কিন্তু কার সাথে? সেটা না হয় উনিই বলবেন। আসুন, আসুন আমার সাথে। ইন্সপেক্টর আসাদের কথা শুনে মাথা ঘুরে গেল জয় চৌধুরী। যে লোক প্রায় সপ্তাহখানেক ধরে অনেক অসুস্থ, তিনি কিনা ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলেন।
কিন্তু কার সাথে? ঘন্টার পর ঘন্টা কথা বলার মতো কি আছে তার বাবার? কেন যেন নিজের কানকে বিশ্বাস করতে পারলেন না জয় চৌধুরী। কিন্তু এই প্রশ্নের উত্তর একমাত্র তার বাবাই দিতে পারবেন। তাই দেরি না করে ইন্সপেক্টর আসাদকে নিয়ে যান তার বাবা জামান চৌধুরীর ঘরের দিকে। বাইরে থেকে দরজা খুলে জামান চৌধুরীর মাথার কাছে এসে দাঁড়ালেন ইন্সপেক্টর আসাদ আর জয় চৌধুরী। চোখ বন্ধ করে শুয়ে আছেন জামান চৌধুরী। ইন্সপেক্টর আসাদ জামান চৌধুরীর পাশে এসে বসলেন। পাশে বসতে চোখ খুলে ইন্সপেক্টর আসাদের দিকে তাকান তিনি। প্রথমে খুব স্বাভাবিকভাবে কথা বলা শুরু করেন ইন্সপেক্টর আসাদ। তারপর কথার এক পর্যায়ে রেগে গিয়ে উঠে বসেন জামান চৌধুরী। আর ঠিক তখনই তার স্বরূপ প্রকাশ পেয়ে যায় ইন্সপেক্টর আসাদের সামনে। তারপর চাপ দিয়ে একে একে বের করে আনেন সব সত্য। বিশিষ্ট ব্যবসায়ী জামান চৌধুরী জানতেন কে তার মেয়ের খুনি, কিন্তু তাও দিনের পর দিন অসুস্থতার অভিনয় করে গেছেন। শুধুমাত্র নিজের মান সম্মান হারানোর ভয় সব গোপন করে গেছেন তিনি। কিন্তু শেষ রক্ষা আর হল না, কারণ সত্য কখনো চাপা থাকে না। একদিন না একদিন সে সত্য সবার সামনে আসবেই। আদনানের ফোন পেয়ে ইন্সপেক্টর আসাদ দ্রুত চলে গেলেন সেই নির্দিষ্ট ঠিকানায়, যেখানে আছে জয়িতার খুনি। আদর্শ রোডের একদম শেষ বাড়িতে সামনে এসে থামল দুটি পুলিশের গাড়ি। গাড়ি থেকে প্রথম ইন্সপেক্টর আসাদ, কনস্টেবল আদনান এবং আরো 3 জন কনস্টেবল নামল। একতলা সিঁড়ি বেয়ে দোতলায় উঠে কলিং বেল বাজালেন ইন্সপেক্টর আসাদ। অপরাধী নিজেই এসে দরজা খুলে দেন। তারপর ইন্সপেক্টর আসাদ অ্যারেস্ট করে থানায় নিয়ে যান অপরাধীকে। থানায় একটা রুমে বসে আছেন 3 জন। অপরাধীকে নিয়ে সে রুমে ঢুকলেন ইন্সপেক্টর আসাদ। তারপর দেখুন তো মিস্টার জয়, চিনতে পারছেন কিনা? নিশাত, নিশাত তুমি? তুমি না? নিখোঁজ হয়েছিলেন, আর উনি নিশাত না। ওনার আসল নাম নিতু। আপনার বাবাকে বিয়ে করার পর তার নাম হয়েছে নিতু চৌধুরী। কি তাই তো? এসব কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর ওকেই বা কোথায় পেলেন আপনারা? সব প্রশ্নের উত্তর তো নিতু চৌধুরী দেবেন। আপনি কি নদী মানে নিধিকে ধরে এনেছেন? ওর কোনো দোষ নেই, ওকে ছেড়ে দিন। আমি সব বলছি আপনাকে। ওকে ছেড়ে দেওয়া হবে, আপনি বলুন। যদিও সবকিছু আমরা জানি, তাও আমি চাই আপনি নিজের মুখে সব বলবেন। প্রায় 10 বছর আগে জয় আর জয়িতাকে রেখে জামান যখন ব্যবসার কাজে রাজশাহী আসে, তখন ওর সাথে আমার পরিচয় হয়েছিল। তখন মাত্র আমি ইন্টার পরীক্ষা দিচ্ছিলাম। বাবা মারা যান আমার ইন্টার পরীক্ষার পরপরই। তখন না একটা চাকরির ভীষণ দরকার ছিল আমার। আমি একটা চাকরি খুঁজছিলাম। তখন আমার জামানের সাথে পরিচয় হলো। পরিচয়ের প্রায় 1 মাস পর জামান আমাকে বিয়ের প্রস্তাব দিল। তখনও আমি চাকরি না পাওয়ায় কোনো কিছু না ভেবে না এত বয়স্ক একটা মানুষকে বিয়ে করার ডিসিশনটা নিয়ে নিলাম। কারণ এই সমাজে আমি আর আমার ছোট বোনটা তখন নিরাপদে ছিলাম না। এসব কি বলছো তুমি নিশাত? হ্যাঁ, কি বলছো? আমি ঠিকই বলছি। জামান আমাকে বিয়ে করে রাজশাহীতে রেখে আসে। নিজের মেয়ের বয়সে একটা মেয়েকে বিয়ে করেছে বলে লোকের কাছে মান সম্মান থাকবে না, তাই ও আমাকে আর নিজের বাড়িতে নিয়ে আসে না। কিন্তু কিছুদিন পর পরই রাজশাহীতে চলে আসতো। প্রায় 1.5 বছর পর আমার একটা ছেলে হয়। ওর বাবার সাথে মিলিয়ে নাম রাখলাম জিসান চৌধুরী। বাবু হওয়ার পর থেকে
বারবার করে আমি ওর সাথে আসতে চাইতাম, কিন্তু জামান আমাকে নিয়ে আসলোই না। ভেবেছিলাম ছেলে হয়েছে দেখে মনে হয় সব ঠিক হয়ে যাবে, কিন্তু না। এভাবে 7টি বছর কেটে গেল। আমি কি করব ঠিক বুঝতে পারছিলাম না। তারপর অনেক ভেবে ঠিক করলাম আমি ঢাকায় এসে পড়ব। ঢাকায় এসে যোগাযোগ করলাম জামানের সাথে। আমি ঢাকায় এসেছি শুনে ও অনেক বেশি রেগে গেল। মুখের উপর বলে দিল আমার ছেলেকে সে তার সম্পত্তির কোনো ভাগ দেবে না। আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। নিজের সন্তানের ভবিষ্যৎ অন্ধকার জেনেও কি কোনো মা চুপ করে বসে থাকতে পারে বলুন? সেজন্য জয়িতাকে মেরে ফেললেন? না, আমি চাইনি এই কাজ করতে। আমি অনেকদিন ধরে জামানকে বোঝানোর চেষ্টা করছিলাম, কিন্তু ও জয়িতাকে সব দিবে বলে আমাকে জানিয়ে দিল। মোট সম্পত্তির 4 ভাগের 3 ভাগ জয়িতার নামে আর 1 ভাগ জয়ের নামে। তখন আমি আর কোনো দিক খুঁজে না পেয়ে একটা প্ল্যান করলাম। আমার ছোট বোন নিধিকে নদী বানিয়ে পাঠালাম জামানের বাসায়, যাতে ও আমাকে সব খবর দিতে পারে। জামান চৌধুরী নিধিকে চিনতে পারেননি? না, কারণ জামান নিধিকে 10 বছর আগে আমাদের বিয়ের সময় দেখেছিল। তারপর তো আমি নিধিকে হোস্টেলে পাঠিয়ে দিয়েছিলাম। আর 10 বছর আগে দেখা একজন মানুষকে চিনতে পারাটা অতটা সহজ নয়। তারপর খুব কায়দা করে জয় আর জয়িতার সাথে বন্ধুত্ব করি। আমি ভেবেছিলাম যে কোনোভাবে যদি জয়িতাকে সব বলে আমার ছেলের কোনো একটা ব্যবস্থা করতে পারি, আর যদি তা না হয় তাহলে কোনোভাবে জয়কে বিয়ে করে জয়ের ভাগের সম্পত্তিটা আমার ছেলের নামে করিয়ে নিতে পারি, তাহলে আর কোনো চিন্তা নেই। আমি শুধু আমার ছেলেটার ভবিষ্যতের কথা ভেবে এইসব করেছি, বিশ্বাস করুন। জয়িতা যেদিন রাতে খুন হয় সেদিন ঠিক কি হয়েছিল? সেদিন জয়িতাকে নিয়ে আমার বোন নিধি যখন জয়িতার রুমে যায়, তখন আমি আমাদের প্ল্যান অনুযায়ী পার্টিতে গান ছেড়ে দিয়ে জয়কে ওয়াশরুমের কথা বলে নিচে চলে যাই। তারপর সবার চোখের আড়ালে চলে যাই জয়িতার রুমে। নিতু চৌধুরীকে দেখে হতভম্ব হয়ে যান জয় চৌধুরী। নিজের চোখকে বিশ্বাস করতে পারেন না সে। এদিকে একে একে সব বলতে থাকে নিতু, কিভাবে তার আর জামান চৌধুরীর বিয়ে হয়েছে, কিভাবে জামান চৌধুরী তাকে ঠকিয়েছে, কিভাবে বোনের সাথে প্ল্যান করে সে ঢাকায় এসেছে, সব বলতে থাকে সে। নিতু চৌধুরী বলতে বলতে ফিরে যান ঠিক সেই দিনে যেদিন জয়িতা খুন হয়েছিল। জয় চৌধুরীকে ওয়াশরুমে যাওয়ার কথা বলে খুব দ্রুত নিতে চলে যায় জয়িতার রুমে, এবং সেটা সবার চোখের আড়ালে। নিধির তৈরি পরিকল্পনা অনুযায়ী কাজের মেয়ে সেজে থাকা নিধি ঠিক সে সময় পার্টিতে গান ছেড়ে দেয়, যেন জয়িতার রুম থেকে কোনো শব্দ ছাদ পর্যন্ত না পৌঁছে। এদিকে জয়িতার রুমে গিয়ে জয়িতাকে সব খুলে বলতেই জয়িতা রেগে গিয়ে চিৎকার শুরু করে। জয়িতা কিছুতেই মেনে নিতে পারে না যে তারই বন্ধু তার বাবার দ্বিতীয় স্ত্রী। রেগে গিয়ে চিৎকার করতে করতে জয়িতা রুম থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করে। পরিস্থিতি নাগালের বাইরে চলে যাচ্ছে দেখে মাথা কাজ করছিল না নিতু। শেষ আশ্রয়ে জয়িতা যদি কিছু ব্যবস্থা করতে না পারে, তাহলে তোর সন্তানের ভবিষ্যৎ অনিশ্চিত। কি করবে কিছু বুঝতে পারছিল না নিতু। যেভাবেই হোক জয়িতাকে বোঝাতে হবে, আটকাতে হবে ওকে। কিন্তু জয়িতা নিতুর কোনো কথাই শুনতে চাচ্ছিল। কি করবে বুঝতে না পেরে এক পর্যায়ে হাতের কাছে তাকে ঘোরকাটা ছুরি ঢুকিয়ে দেয় জয়িতার পেটে। তারপর যখন বুঝতে পারে জয়িতার বেঁচে নেই, তখন কান্নায় ভেঙে পড়ে নিতু। কিন্তু নিজের ছেলের কথা ভেবে নিজেকে সামলে নেয় নিতু। তারপর খুব স্বাভাবিকভাবে জয়িতার রুম থেকে বেরিয়ে যায় নিতু, সবার চোখের আড়ালে। ছুরিটা কি করলেন? ওটা আমার সাথে করে নিয়ে এসেছিলাম। আমি আসলে এমনটা করতে চাইনি, আর আমার সুবিধার জন্য নিধির জানলাটা ভেঙে রাখে, যাতে পুলিশ মনে করে যে খুনি বাইরের কেউ। খুন করে জানলা দিয়ে পালিয়ে গেছে। আমাকে
অ্যারেস্ট করবেন তো? আমার কোনো আপত্তি নেই, তবে আমার ছেলেটার একটা ব্যবস্থা করে দিন যাতে ও ভালোভাবে মানুষ হতে পারে। আর প্লিজ, আমি তো সব সত্যি বলেছি, আমার বোনটাকে ছেড়ে দিন, ওর কোনো দোষ নেই। আমি অনেক ভালোবাসি ওদেরকে, আমাকে অনেক ভালোবাসে তো, তাই আমার জন্য এমনটা করেছে। আমার বোনটাকে ছেড়ে দিন প্লিজ। কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ে নিতু। রুমে থাকা মানুষগুলোর মুখে কোনো কথা নেই। জয় চৌধুরী আর জামান চৌধুরীর চোখে পানি। জীবনের কিছু ভুল যা পরে পরিণত হয় পাহাড় সমান আফসোসে। মানুষ মাত্রই ভুল হয়, তবে কি আমাদের উচিত নয় সেই ভুলগুলোকে সংশোধন করা? যে অন্যায় জামান চৌধুরী করেছেন তা তো তিনি জেনে শুনে করেছেন, তাকে কি আসলে ভুল বলা চলে? না, তিনি প্রশ্রয় দিয়েছেন নিজের ভুলকে, আর তার প্রশ্রয় পেয়ে সেই ভুল আজ পাপে পরিণত হয়েছে। তার একটি অবিচারের জন্য কষ্ট পাচ্ছে পুরো পরিবার, প্রাণ দিতে হয়েছে তার সব থেকে আদরের সন্তানকে। একটি ভুলের ফলে মানুষের জীবন শেষ হয়ে যায়, আর তারই সাথে শেষ হয়ে যায় একটি পরিবার, সমাজ, রাষ্ট্র। আজ প্রায় অনেক দিন পরে নিজের ডায়েরিটা খুলে এই কেস চোখে পড়ল ইন্সপেক্টর আসাদের। আজ প্রায় অনেক বছর কেটে গেছে এই কেসের, কিন্তু এই একটি ভুলের ফলাফল আজও মনে আছে তার। শেষ হয়ে গেল আজকের গল্প। আর আজকের গল্পের নাম ছিল একটি ভুলের ফলাফল। লিখেছেন ফাতেমা কায়েমি, নাট্যাংশ পরিচালনায় ছিলেন শেগুফতা আবিদ শারীন, সাউন্ডে ছিলেন খালিদ। জানিয়ে দিচ্ছি তাদের নামগুলো যারা আজকের এই গল্পে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। ইন্সপেক্টর আসাদের চরিত্রে অভিনয় করেছেন মঞ্জু, কনস্টেবল আদনানের চরিত্রে ছিলেন আপিল, জয় চৌধুরীর চরিত্রে অভিনয় করেছেন জাহিদ, নিতুর চরিত্রে অভিনয় করেছেন কায়নাত, আবিরের চরিত্রে ছিলেন তাহমিদ এবং নিধির চরিত্রে ছিলেন শারীন। সময় হয়ে গেছে আমার বিদায় নেবার।